প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি সাদাবাদ বাস টার্মিনালে। রাত 11টা বাজে। এখান থেকে শুরু হচ্ছে আমার স্বপ্নের দেবতাখুম অভিযাত্রা। এখান থেকে বাসে করে আগামীকাল সকালে আমরা বান্দরবন শহর হয়ে পৌঁছাবো কচ্ছপতলী বাজারে। সেখানে পৌঁছে দেবতাখুম অভিযানের প্রস্তুতি হিসেবে সকল প্রয়োজনীয় ফর্মালিটিস সম্পন্ন করব। সব ঠিক থাকলে আগামীকাল সকালেই শুরু হবে আমার বহু প্রত্যাশিত রহস্য আর রোমাঞ্চকর দেবতাখুম অভিযান। রাত 11:12। অবশেষে আমাদের বাস বান্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। জানালার বাইরে শহরের আলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, আর ভিতরে জমে উঠছে এক রোমাঞ্চকর অপেক্ষা। আমার মতে আমার সব ট্যুরমেটদের চোখে মুখে খেলা করছে এক অনন্য উত্তেজনা। যারা দেবতাখুম ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্য দরকারি তথ্য শেয়ার করছি। ঢাকা থেকে বান্দরবন যেতে চাইলে সাদাবাদ থেকে নন এসি বাস যেমন হানিফ, মার্সা বা শ্যামলী পরিবহন ব্যবহার করতে পারেন। নন এসি বাসের ভাড়া পড়বে 850 থেকে 900 টাকা। আর একটু আরামদায়ক ভ্রমণের জন্য চাইলে এসি বাসও যেতে পারেন, যেগুলোর ভাড়া 1600 থেকে 800 টাকার মধ্যে যেতে পারবেন। রাতের আধার ভেদ করে আমাদের বাস ছুটে চলছে। মাঝপথে যাত্রা বিরতিতে আমাদের বাস থামল ঢাকা হাইওয়ে রেস্টুরেন্ট কুমিল্লাতে। প্রচন্ড ক্ষুধা ছিল, তাই রাতের ভারী খাবার খেয়ে আবার ছুটে চলছি বান্দরবানের উদ্দেশ্যে। সকাল 7টা। রাতভর বাস যাত্রার পর আমরা পৌঁছালাম বান্দরবান শহরে। পাহাড়ের কোল ঘেঁষে সূর্যের প্রথম আলোয় শহরটিকে আমার কাছে এক অন্যরকম নির্মল মনে হচ্ছে। বাস স্ট্যান্ডের কাছে অবস্থিত নীলদিগন্ত রেস্টুরেন্ট। হালকা নাস্তা সেরে রিজার্ভ করা চাঁদের গাড়ির জন্য অপেক্ষার পালা শেষ করে কচ্ছপতলী বাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। বন্ধুরা, দেবতাখুম যেতে চাইলে চাঁদের গাড়ি ভাড়া করার জন্য আপনাদের যেতে হবে ধনেশ চত্বর, যা বান্দরবন বাস স্ট্যান্ড থেকে 2-3 মিনিটের দূরত্ব। 12 থেকে 13 জন ধারণ ক্ষমতা চাঁদের গাড়ির ভাড়া পড়বে 4000 টাকা থেকে 4500 টাকা পর্যন্ত। অথবা আপনারা চাইলে সিএনজিও রিজার্ভ করতে পারেন 2000 টাকার মধ্যে। অনায়াসে 3 থেকে 4 জন সিএনজি করে কচ্ছপতলী যেতে পারবেন। বান্দরবান শহর থেকে কচ্ছপতলী বাজারের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। এই পথটি পাহাড়ি ও আঁকাবাঁকা হওয়ায় যাত্রা কিছুটা সময় সাপেক্ষ হলেও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ছোট বড় পাহাড়ের কোলে সবুজে মোড়া আঁকাবাঁকা পথ ধরে আমাদের চাঁদের গাড়ি ছুটে চলছে দুর্বার গতিতে। প্রতিটি বাঁক যেন এক নতুন গল্প, এক নতুন রোমাঞ্চ। পাহাড়ি হাওয়ার ছোঁয়া আর প্রকৃতির নিবিড় নীরবতায় আমরা এগিয়ে চলেছি কচ্ছপতলীর পথে। রাস্তার দুই পাশ জুড়ে নয়নাভিরাম ছোট বড় পাহাড়ের সারি যেন এক অপূর্ব দৃশ্যপট তৈরি করেছে। পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা গাছগুলোর পাতায় এখনো সবুজে পূর্ণতা পুরোপুরি আসেনি। শুকনো মৌসুমের বিদায়ক্ষণে প্রকৃতি যেন রং পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। সামনে বর্ষাকাল। বৃষ্টি পড়া শুরু হলে পাহাড় ধীরে ধীরে তার হারানো সবুজ রূপে ফিরতে শুরু করবে। দুই পাশের পাহাড়গুলো ঢেকে যাবে সতেজ সবুজে, আর তখন এই পথ চলা হবে আরো বেশি মোহময়। আপনারা মারমা উপজাতিদের নিপুণভাবে সাজানো গোছানো ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন, যা অনেকটা পাহাড়ি জুমঘরের মতো কাঠ আর বাঁশের সমন্বয়ে নির্মিত। এই ঘরগুলোর সরলতা আর শৈল্পিক বিন্যাস যেন প্রকৃতির সাথেই একাত্ম হয়ে আছে। দীর্ঘ প্রায় 1 ঘন্টা পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা এসে পৌঁছালাম কচ্ছপতলী বাজারে। এখন আমরা দেবতাখুম ভ্রমণের প্রয়োজনীয় ফর্মালিটিস সম্পন্ন করব, আর সেই প্রক্রিয়াগুলো আপনাদের সুবিধার্থে ধাপে ধাপে শেয়ার করছি, যাতে ভবিষ্যতে আপনাদের ভ্রমণ অভিজ্ঞতা সহজ, নিরবিচ্ছিন্ন এবং ঝামেলামুক্ত হয়। প্রথমে যেতে হবে লিরাগাঁও আর্মি ক্যাম্পে, যেখানে আপনাকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিয়ে অনুমতি নিতে হবে। কারণ অনুমতি ছাড়া দেবতাখুম ট্রেকিং সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এবং থানায় জমা দেওয়ার জন্য আরও 1টি কপি সহ সর্বমোট 2 কপি এনআইডির ফটোকপি সঙ্গে আনতে হবে। অনুমতি নেয়ার পর পরবর্তী ধাপ হলো গাইডের জন্য আবেদন। এর জন্য মাত্র 50 টাকায় একটি নির্দিষ্ট ফর্ম কিনে তা সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে। গাইড বরাদ্দ পেলে আপনাকে সারাদিনের জন্য 1000 টাকা গাইড ফি হিসেবে প্রদান করতে হবে। বন্ধুরা, কচ্ছপতলী বাজারে দেবতাখুম ভ্রমণের আগে ও পরে খাওয়ার জন্য রয়েছে বেশ কিছু রেস্টুরেন্ট। আমার পরামর্শ হলো দেবতাখুমে রওনা হওয়ার আগেই দুপুরের খাবার অর্ডার করে রাখবেন, তাহলে ফিরে এসে আপনাদের খাবারের সমস্যায় পড়তে হবে না। আমরা দুপুরের খাবারের জন্য আগেই অর্ডার করে রেখেছি ভাত, মুরগির মাংস আর সবজি।
দেবতাখুম ট্রেকের জন্য প্রয়োজনীয় কিছু সামগ্রী সঙ্গে রাখলে যাত্রা আরও সহজ এবং নিরাপদ হবে, যেমন প্লাস্টিকের জুতো। দেবতাখুম ট্রেকিং এর পথে কিছু জায়গা পিচ্ছিল থাকে, যেখানে এই জুতো পরে আপনি স্বাচ্ছন্দ্যে ট্রেকিং করতে পারবেন। দাম পড়তে পারে প্রায় 150 টাকা। পানিতে মোবাইল ভিজে যাওয়ার ঝুঁকি এড়াতে মোবাইল সেফটি কভার নিতে পারেন। দাম পড়বে প্রায় 100 টাকা। ট্রেকিং চলাকালীন ভারসাম্য রাখতে চিকন বাঁশের লাঠি 10 টাকা দিয়ে কিনে নিতে পারেন। আরেকটা বিষয় সবসময় মনে রাখবেন, কচ্ছপতলী বাজার পেরিয়ে গেলে মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। তাই দেবতাখুমের পথে রওনা দেওয়ার আগে পরিবারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগগুলো সেরে নেওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে। বন্ধুরা, দেবতাখুম ট্রেকিং এর সব প্রস্তুতি শেষ। ট্রেকিং গিয়ার গুছিয়ে প্রয়োজনীয় অনুমতি ও গাইড নিশ্চিত করে অবশেষে আমরা রওনা হলাম রহস্যময় দেবতাখুমের উদ্দেশ্যে। সাধারণত দেবতাখুম যেতে হলে কচ্ছপতলী বাজারের পাশের মারমা পাড়া হয়ে ঝিরিপথ ধরে প্রায় 1 ঘন্টা ট্রেক করতে হয়। তবে আমরা বেছে নিয়েছি একটি সহজ ও বিকল্প রুট নিয়ামিপাড়া। কচ্ছপতলী বাজার থেকে মাত্র 10-12 মিনিটের চাঁদের গাড়ি ভ্রমণে পৌঁছে যাওয়া যায় নিয়ামিপাড়ায়। সেখান থেকে 20-30 মিনিটের মধ্যে পৌঁছানো যাবে দেবতাখুমে। আমরা এখন বিকল্প রুটের শেষ প্রান্ত নিয়ামিপাড়ায় এসে পৌঁছেছি। এখান থেকে শুরু হবে আমাদের ট্রেকিং যাত্রা। পাহাড়ের খাড়া ঢালু পথ বেয়ে আমরা রওনা হচ্ছি রহস্যময় দেবতাখুমের উদ্দেশ্যে। বন্ধুরা, আমাদের সঙ্গে রয়েছেন গাইড হাইসিন। ওনার নেতৃত্বে শুরু হবে আমাদের দেবতাখুম পথ চলা। আর উনি হচ্ছেন চাঁদের গাড়ির ড্রাইভার, তার নাম হচ্ছে জাফর গাজী। পাশে দাঁড়িয়ে আছেন আমাদের সার্বক্ষণিক গাইড শাহরিয়ার। পাহাড়ের ঢালু পথ ধরে আমরা ধীরে ধীরে ট্রেকিং শুরু করেছি। এগিয়ে চলেছি দেবতাখুমের পথে। পাহাড়ি পথ সবসময় সতর্কতার সঙ্গে পাড়ি দিতে হয়, প্রতিটি পা ফেলতে হয় সাবধানে। পাহাড়ের অপার সৌন্দর্য আর চারদিকে ছড়িয়ে থাকা পাখির মধুর ডাকে বিভোর হয়ে আমরা নিরন্তর এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের পথে। অনেক পর্যটক তাদের হুন্ডা এই জায়গায় রেখে ট্রেকিং এর জন্য দেবতাখুমের পথে রওনা দিয়েছেন, তা আপনারা দেখতে পাচ্ছেন। দুই পাহাড়ের ফাঁকে বাঁশ দিয়ে তৈরি করা একটি সরু সংযোগ সাঁকো পার হয়ে আমরা এগিয়ে চলছি পরবর্তী গন্তব্যের দিকে। পাহাড় কেটে তৈরি করা হয়েছে এই পথ, তবে রাস্তা এতটাই সরু যে একটু অসাবধান হলে বিপদ ডেকে আনতে পারে। তাই আপনারা যদি কখনো এই পথে আসেন, অবশ্যই সাবধানতা অবলম্বন করতে ভুলবেন না। একদিকে সরু পথ, তার উপর আবার খাড়া ঢালু পথ বেয়ে এখন আমাদের নামতে হবে নিচের দিকে। চোখ মেলে তাকালে দেখতে পাবেন নিচে বয়ে চলা ঝিরিধারা। ওই ঝিরিটি পার হয়ে আমরা শিলবান্ধা গ্রামের উপর দিয়ে এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। নামার সময় যতটা কষ্ট হবে ভেবেছিলাম, বাস্তবে তা একটু সহজই লাগছে। ঢালু পথটিতে সিঁড়ির মতো ধাপ থাকায় নিচে নামা তুলনামূলক অনেকটা সহজ হচ্ছে। আপনারা যে নয়নাভিরাম ঝিরিটি দেখতে পাচ্ছেন, সেটাই আমাদের আজকের পথে এক মোহময় দৃশ্য। গতকাল রাতের বৃষ্টিতে পানির প্রবাহ কিছুটা বেড়ে গেছে। ঝিরিপথ এখন আরও সজীব এবং আরও চঞ্চল লাগছে আমার কাছে। যদি এই পথ ধরে ট্রেকিং করে আসতাম, তাহলে আমাদের পৌঁছাতে 1 ঘন্টারও বেশি সময় লেগে যেত। তবুও প্রকৃতির এমন রূপ উপভোগ করাটা নিঃসন্দেহে এক অনন্য অভিজ্ঞতা হতো। এটি হচ্ছে অপরূপ শিলবান্ধা পাড়া, একটি সাজানো গোছানো শান্ত আর সুন্দর পাহাড়ি গ্রাম। এখানে এসে একটি বিষয় আমার চোখে বেশ লেগেছে। প্রতিটি ঘরের পাটাতন মাটি থেকে অনেক উঁচুতে নির্মিত, যা এই পাহাড়ি পরিবেশের সঙ্গে চমৎকারভাবে মানিয়ে গেছে। এই গ্রামে মূলত মারমা সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। চারপাশে শান্ত পরিবেশ আর ছিমছাম দৃশ্য। পথে ক্লান্ত হয়ে পড়লে এখানে 2-1টি ছোট ছোট দোকান দেখতে পাবেন, যেখানে চাইলে ট্রেকিং এর ফাঁকে চা বিস্কিট খেয়ে একটু বিশ্রাম নিতে পারেন। দূর থেকে এখন স্পষ্ট দেখা যাচ্ছে দেবতাখুমের ট্রেকিং পয়েন্ট। দৃশ্যটা দেখে ভেতরটা যেন শিহরণে ভরে উঠছে। সত্যি বলতে এই মুহূর্তটা আমার কাছে দারুণ রোমাঞ্চকর লাগছে। ওই যে সামনে এক ভাইকে দেখতে পাচ্ছেন, তার মুখে এক অপার তৃপ্তির হাসি, আর তার নিত্য ভঙ্গিমা যেন বলে দিচ্ছে দেবতাখুম তাকে এক অনন্য আত্মতৃপ্তি
তৃপ্তিতে ভরিয়ে দিয়েছে। অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেছি বহু প্রতীক্ষিত দেবতাখুম পয়েন্টে। নৌকা, ভেলা ও লাইফ জ্যাকেট ব্যবহারের জন্য 200 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি। এটাই দেবতাখুমের ভ্রমণের শেষ ধাপের প্রস্তুতি। এখন আমরা ধীরে ধীরে কাঙ্ক্ষিত দেবতাখুমের দিকে এগিয়ে যাচ্ছি। পাথরের পিচ্ছিল আর সরু পথ ধরে আমরা নৌকার ঘাটের দিকে পৌঁছাচ্ছি। দেবতাখুম জলাধার থেকে বয়ে আসা পানির প্রবাহ পাথরের ঝিরির উপর দিয়ে বয়ে চলছে। মনে হচ্ছে যেন আমিয়াখুমের ঝর্ণার প্রতিচ্ছবি এখানে এসে ধরা দিয়েছে। পানির ধারা পাথরের গায়ে আছড়ে পড়ছে আর টুপটাপ শব্দ হচ্ছে। সত্যি খুব দারুণ লাগছে আমার কাছে। বন্ধুরা, আমাদের এখন এই পাথরের উপর দিয়ে হেঁটে যেতে হবে। ছোট বড় অসংখ্য পাথরের উপর দিয়ে আমাদের পা ফেলতে হচ্ছে অত্যন্ত সতর্কভাবে, কারণ একটু অসাবধানতা হলেই পা পাথরের ফাঁকে পড়ে যেতে পারে। তাই এই পথে চলার সময় সাবধানতা অবলম্বন করাই উত্তম। আজ ছুটির দিন হওয়ায় এখানে পর্যটকদের প্রচন্ড ভিড়, চারপাশে উৎসবমুখর পরিবেশ। সবাই সিরিয়াল অনুযায়ী নৌকায় উঠছে। আমরাও আমাদের সিরিয়ালের জন্য অপেক্ষা করছি ধৈর্য ধরে। গতকালের বৃষ্টির প্রভাবে দেবতাখুমের স্বচ্ছ নীলচে পানির রূপ আজ আর চোখে পড়ছে না। পাহাড়ি পানির সঙ্গে মাটি মিশে গিয়ে এখন জলাধারটি ঘোলাটে আকার ধারণ করেছে। প্রাকৃতিক সৌন্দর্যের খানিকটা ভিন্নতা এসেছে, এই আর কি। অবশেষে বহু প্রতীক্ষার পর আমাদের কাঙ্ক্ষিত সিরিয়াল এসে গেছে। এখন আমরা নৌকায় চড়ে পার হচ্ছি ট্রেকিং পয়েন্টের দিকে। এখানকার নৌকা পাহাড়ি সরু পথের মতোই চিকন ও সরু, যা দেখতে যেমন রোমাঞ্চকর তেমনি কিছুটা ভয়েরও কারণ হতে পারে। বিশেষ করে যারা সাঁতার জানেন না, তাদের জন্য এই ধরনের নৌকা ভ্রমণ এক অন্যরকম শিহরণ এনে দিতে পারে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম দেবতাখুমের এন্ড পয়েন্টে। যেন জলাধারের বুকে গড়ে ওঠা এক পাথরের স্বর্গরাজ্য। চারপাশ জুড়ে ছড়িয়ে থাকা ছোট বড় নানা আকারের পাথর এই স্থানকে দিয়েছে এক রহস্যময় সৌন্দর্যের আবরণ। প্রকৃতির এমন অপরূপ রূপ দেখে মনটা মুগ্ধ না হয়ে পারে না। এখানে এসে দেখি অসংখ্য পর্যটক ভেলা বা নৌকার জন্য অপেক্ষা করছে। আমরাও সিরিয়ালের জন্য অপেক্ষায় আছি, তাই এই ফাঁকে হালকা খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। গরম গরম মজাদার ছোলা বুট খেতে খেতে ক্লান্তি যেন একটু কমে গেল। যদিও এটি ছিল মারমা উপজাতিদের হাতের রান্না, তবে স্বাদে ছিল অনন্য, এক কথায় দারুণ। অবশেষে অপেক্ষার পালা শেষ করে লাইফ জ্যাকেট পরে প্রস্তুত হলাম। এখন ভেলায় উঠছি। শুরু হতে যাচ্ছে দেবতাখুমের সেই বহুল প্রতীক্ষিত অভিযান। এই জলধারায় আপনি চাইলে ভেলা কিংবা নৌকা যে কোনো একটি মাধ্যম বেছে নিয়ে ভেসে বেড়াতে পারেন প্রকৃতির বুকে। নৌকায় সাধারণত 7 থেকে 8 জন বসার ব্যবস্থা থাকে, যা দলবদ্ধ পর্যটকদের জন্য উপযুক্ত। আর যদি আপনি একটু নির্জন রোমাঞ্চ পেতে চান, তাহলে সিঙ্গল ভেলা একেবারে আদর্শ, যেখানে একজন উঠতে পারবেন। ডাবল ভেলায় উঠতে পারবেন 2 জন। তবে সত্যি বলতে এই শান্ত জলাধারে ভেলায় ভেসে চলার অভিজ্ঞতা এক কথায় দুর্দান্ত, রোমাঞ্চ আর প্রকৃতির অপার সৌন্দর্য একসাথে উপভোগ করার দুর্লভ সুযোগ। আজ ছুটির দিন হওয়ায় পর্যটকদের উপচে পড়া ভিড়, ফলে জলাধারের মাঝেও যেন তৈরি হয়েছে এক ধরনের ভেলা জ্যাম। এত মানুষের চাপের মধ্যে ভেলা চালিয়ে প্রকৃত সৌন্দর্য উপভোগ করা কিছুটা কঠিন হয়ে পড়ছে। দেবতাখুমের নিস্তরঙ্গ সৌন্দর্যের মাঝে হঠাৎ এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হলাম। আমাদের ভেলা যখন জলাধারের উপর অপেক্ষমান, ঠিক তখনই এক পর্যটক আচমকা আমাদের ভেলায় উঠে পড়েন। ভারসাম্য হারিয়ে ভেলাটি প্রায় উল্টে যাচ্ছিল, একদম ডুবে যাওয়ার মতো অবস্থা। আমি কোনো মতে ভেলার উপর অবস্থান রাখতে পারলেও আমার ট্যুরমেট উত্তম ভাই সেই ধাক্কায় সরাসরি পানিতে পড়ে যান। সৌভাগ্যবশত তিনি দ্রুতই ভেসে উঠতে সক্ষম হন এবং বড় কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। বন্ধুরা, দেবতাখুম ভ্রমণে যখনই আসেন না কেন, আপনাদের জন্য আমার সাজেশন হচ্ছে দেবতাখুম ট্রেকিংয়ে কখনো আসলে চেষ্টা করবেন ছুটির দিন অ্যাভয়েড করার। তাহলে পর্যটকের ভিড় এড়াতে পারবেন এবং প্রকৃতিকে উপভোগ করতে পারবেন আরও শান্তিতে। আর যদি স্বচ্ছ নীলাভ জলাধারের আসল সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে চেষ্টা করবেন সেপ্টেম্বর থেকে মার্চ মাসের মধ্যে দেবতাখুম ভ্রমণ করতে। এই সময়টাতেই প্রকৃতি থাকে তার সেরা রূপে, জলাধারও থাকে স্বচ্ছ ও মনোমুগ্ধকর।
দেবতাখুমের সৌন্দর্য যেন চোখে দেখার মতো নয়, অনুভব করার মতো। জলাধারের দুই পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সুবিশাল পাথুরে পাহাড় যেন প্রকৃতির নিপুণ ভাস্কর্য। এসব পাহাড় এত ঘন ও উঁচু যে সূর্যের আলো সহজে ভিতরে প্রবেশ করতে পারে না, আর তাই পুরো এলাকা জুড়ে থাকে এক শীতল স্নিগ্ধ পরিবেশ। দেবতাখুম মূলত তারাছা খালেরই একটি অংশ। এখানকার জলাধারে যে পানি দেখা যায় সেটি তারাছা খাল থেকে প্রবাহিত হয়ে এসেছে। এটি হলো দেবতা পাথর, স্থানীয় আদিবাসীদের কাছে একটি পূজনীয় প্রতীক। তারা এই পাথরকে দেবতা হিসেবে সম্মান করে থাকেন। সেই সাংস্কৃতিক অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থানীয় প্রশাসন এই স্থানে ভেলা ভিড়ানো ও পর্যটকদের নামা নিষিদ্ধ করেছে। বন্ধুরা, আজকের মতো শেষ হলো আমার দেবতাখুম অভিযানের রোমাঞ্চকর যাত্রা। আমার এই অভিযান আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আপনাদের লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবই আমার পরবর্তী ভ্রমণের প্রেরণা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রকৃতিকে ভালোবেসে ঘুরে বেড়াতে থাকবেন। আল্লাহ হাফেজ।